হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী, পর্ব 26, লেখিকা সামিয়া খান। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। ক্যাফে থেকে বের হয়ে ভ্যানিসের রাস্তার পাশ দিয়ে পাশাপাশি হেঁটে চলেছে মায়া ও ধ্যান। দুজনেই চুপ। মৃদু মন্দা বাতাসে পরিবেশটা বেশ মুখরিত। পাশের ক্যানেল দিয়ে জলের চতুর্ধারা বহমান। আপনি আমার সাথে কেন এসেছেন নায়ক সাহেব? আপনার প্রযোজক এর কাছে যান। মায়া, তুমি তো বাবু নয়, তাহলে একটু মস্তিষ্ক খাটাতে পারো না পুরো ব্যাপারটায়? যদি হানিমুন করার হতো তাহলে তোমার সাথে দেখা করতাম না। দিহানের কথায় চুপ হয়ে গেল মায়া। দিহানও আর কিছু বলল না। আবার নিশ্চুপ হয়ে পাশাপাশি চলতে লাগলো দুজন। বেশ কিছু সময় পরে পাশ থেকে ফোপানি আওয়াজ শুনতে পেল দিহান। হাঁটছে আর কাঁদছে মায়া। কাঁদো কেন বউ? কাঁদতে কাঁদতে মায়া উত্তর দিল। আপনি এত পাল্টে গিয়েছেন কেন দিহান? পাল্টে গিয়েছি মানে? আমার তো সেই দুটো হাত, দুটো পা, দুটো কান, একটা নাক ও দুটো চোখ সেম আছে। কোনটা তো তিনটে হয়নি। সব বিষয়ে মজা ভালো না দিহান। আমি মজা কোথায় করলাম? তো কি করলেন মস্করা? মিসেস বউ, আপনি এত চেতেন কেন? মিসেস বউ, তার মানে আপনার নাম মিসেস? উফ মায়া, ওটা আদর করে ডেকেছি তো বাবুর মা। বুঝো না কেন? আমি না কাঁদছিলাম? কাঁদছিলেন, কিন্তু আমার তো মনে হলো ক্রন্দন করছিলেন। আল্লাহ দয়া করে আমার বাবুটাকে আমার মতো বানাবে। এই বেলাজার লোকটার মতো না, ইনশাল্লাহ আমার মতো হবে। কখনো না। হুট করে হাঁটা বাদ দিয়ে দিহান মায়ার সামনে এসে দাঁড়ালো। মায়ের চোখের দিকে তাকিয়ে ওর গালের 4টে আঙ্গুল স্পর্শ করলো। বেশ ধীরে ধীরে বলতে শুরু করলো দিহান। প্রায় 3 মাস হয়ে গেল মায়া। 3 মাস? তোমার অ্যাক্সিডেন্টের আগের রাতে শেষবারের মতো আমরা স্বাভাবিক দাম্পত্য জীবন অতিবাহিত করেছিলাম, মনে আছে? মনে আছে। হঠাৎ কি হলো যে এত চেঞ্জ হতে হলো দিহান? সব শুনতে চাও? হ্যাঁ, আসো আমার সাথে। ক্লান্ত শরীরটা ডিবানে এলিয়ে দিল আরিয়ান। ইদানিং বেশ ক্লান্ত লাগে তার। মানুষ যখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তখন তার প্রভাব শরীরের উপরেও পড়ে। ঘর্মাক্ত শরীর, সাদা শার্টের বাহির থেকে ভিতরে বুকের সাদা চামড়া স্পষ্টত বিদ্যমান। হাত দিয়ে শার্টের উপরে কয়েকটা বোতাম আলগা করে নিল আরিয়ান। একদিকে শোভা অন্তঃসত্ত্বা, অন্যদিকে মায়া। সব দিক কীভাবে সামলে নিবে তা ভেবে পাচ্ছে না সে। বুকের উপর ভারী কিছু অনুভব করায় চোখ মেলে তাকালো আরিয়ান। শোভা আরিয়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে। চুলগুলো ভেজা, সদ্য গোসল করে এসেছে মনে হয়। বেশ বিরক্ত হলো আরিয়ান। একে তো হসপিটাল আর মায়ার চিন্তা, তার মধ্যে এই শোভা নামক ঝামেলা। আর সহ্য হচ্ছে না আরিয়ানের। হালকা ধাক্কা দিয়ে শোভাকে বুক থেকে সরিয়ে উঠে দাঁড়ালো আরিয়ান। গাড়ির শার্টটা খুলে শোভার দিকে ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে গেল। আরিয়ানের এমন কাজে কিছু মনে করলো না শোভা, কারণ এর সাথে বেশ অভ্যস্ত সে। বরং এরকম বৈরী আচরণ না করলে বেশ অবাক হয় শোভা। মাঝে মধ্যে তার অনেক মনক্ষুণ্ণ হয় এ ব্যাপারে, কিন্তু পরক্ষণে নিজের নিয়তি ভেবে চুপচাপ সহ্য করে নেয়। অথচ জীবনের কোন ধাপ পর্যন্ত সহ্যের ক্ষমতাটুকু থাকবে সে বিষয়ে অবগত নয় শোভা। একবার মন চায় দিহান ভাইকে সবটা জানাতে, অথচ কখনো জানানো হয়ে ওঠে না। ঘর্মাক্ত শার্টটা এক জায়গায় রেখে আলমারি থেকে আরিয়ানের জন্য কাপড় বের করে বিছানার এক পাশে রেখে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়ানো শুরু করলো শোভা। দুর্ভাগ্যে একটু আগে তার স্বামী এসে নিয়ে গিয়েছে। আরিয়ানের মা এতে বেশ রেগে চিৎকার চেঁচামেচি করেও কিছু করতে পারেনি। এজন্য শোভার উপর অনেকটা ক্ষেপা। আজকে ভার্সিটিতে স্বাধীনের ঘটনাটা এখনও তাড়া করছে তাকে। সব মিলিয়ে মনটা ভেঙে আছে শোভার। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয় শোভার
বের করা কোনো কাপড় পরল না আরিয়ান, বরং নিজে বের করে তা পরিধান করে ভেজা শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। চিরুনিটা রেখে পূর্বের ন্যায় সুবা আরিয়ানের বুকে মাথা রেখে তার উপর শুয়ে পড়ল। আর থাকতে পারল না আরিয়ান, ধাক্কা দিয়ে সুবাকে বিছানায় ফেলে দিল। তারপর এলোপাতাড়ি কয়েকটা থাপ্পড় ঘুষি দেওয়া শুরু করলো, যতক্ষণ না তার মনের আশ মিটছে। এদিকে সুবা শুধু বলে যাচ্ছে তার পেটে বাবু আছে। সে কথার তোয়াক্কা না করে ইচ্ছামতো আরও কয়েকটা দিল। একটা ঘুষি ঠোঁটে লেগে যখন রক্ত বের হওয়া শুরু করলো তখন থামলো আরিয়ান। এত সময় তার হুঁশ ছিল না। এদিকে সুবা অজ্ঞান প্রায়। তড়িঘড়ি করে আরিয়ান সুবাকে উঠিয়ে বসালো আর সমান তালে সুবার কাছে মাপ চেয়ে যাচ্ছে। প্লিজ সুবা, প্লিজ চোখ খুলে রাখো, আমি এক্ষুনি তোমার ট্রিটমেন্ট করে দিচ্ছি, অজ্ঞান হও না। বাবুর ক্ষতি হবে প্লিজ বউ, আসলে একটু টেনশনে ছিলাম তাই কি করে ফেলেছি নিজেও জানি না, সরি প্লিজ মাফ করে দাও। আরিয়ানের সব কথা ভাষা ভাষাভাবে শুনতে পেল সুবা। পুরো শুনতে মন চাইল না, এর থেকে মরে যেতে মন চাচ্ছে। এমন জীবন সে চায়নি, অথচ তার নসিবে এমন একটা জীবনই ছিল। এটাই হয়তো নিয়তি। লীরা ঘামছে, প্রচুর ঘেমে গিয়েছে, কপালে বিন্দু বিন্দু জলকণা জমে আছে, অনবরত হাতে পায়ে কম্পন সৃষ্টি হচ্ছে। তার এত অস্থিরতার কারণ হচ্ছে মায়া। মায়াকে পাচ্ছে না সে। সেই সকালে মায়া বসা থেকে বের হয়েছিল, কিন্তু এখনও ফিরে যাওয়ার নামগন্ধ নেই। এদিকে যেখানে যেখানে মায়ার যাওয়ার সম্ভাবনা আছে সেরকম সব জায়গায় খোঁজা শেষ, তাও তাকে খুঁজে পাচ্ছিল না নীরা। ক্লান্ত হয়ে একসময় ব্রিজের উপর বসে পড়ল সে। যে করেই হোক মায়াকে খুঁজে বের করতে হবে, তা নয় যে সে যা চায় তা কখনো সম্ভব হবে না। আমার পকেটে তো আপনার মায়াবিনী নেই, আমি কি জোকার তোমার কাছে যে ফাজলামো করো? ঠাট্টার সম্পর্ক না তো, আমাদের শাশুড়ি আম্মা। ভদ্রলোক না তুমি? তাহলে ভদ্রভাবে কথা বলো। বলবো, আগে বলেন আমার বউ কোথায়? তা আমার থেকে ভালো তুমি জানো। দেখেন, সিরিয়াসলি বলছি, আমার বউ কোথায়? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।